ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। বিশ্ব মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন। ইফতারের দৃশ্য আমরা দেখেছি। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। অনলাইন সরকার এটা আওয়ামী লীগের আমল থেকে তৈরি হয়েছিল। পিনাকি এবং ইলিয়াসের যে জোট আছে এবং তাদের যারা টিম মেম্বার আছে, তবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাদের নানান ইস্যু মাঠে হয়েছে। তারা চাইলে অনেক কিছু ঘটাইতে পারে, তবে আজকে রোজা রমজানের দিন যে ঘটনার ইঙ্গিত দিয়েছেন, আমার জন্য আজকে একটা সংঘর্ষ ঘটবে। জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন। অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিশ্বমরল বলেন, কিন্তু কাগজে কলমে কিন্তু বিশ্বমরল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে, এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে। রাজনীতিবিদরা, সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না, ডক্টর ইউনূস থাকুক, আমরা ডক্টর ইউনূসকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না। এটা অলরেডি বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট হবে। জনগণ এটা বলবে। ডক্টর ইউনূসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম, বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে। তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে যাবে। দেখেন, এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয়, তারপরও বিএনপি ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বা বাধ্য করার জন্য আন্দোলন করবে। তারা তো অলরেডি আন্দোলন করছে, এই রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে। এখনো ইফতার পার্টিতে তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানান বিষোদগার করে যাচ্ছে, চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে, সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে। এমনকি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে, এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে। কারণ চাঁদাবাজি কারা করছে? বিএনপি করছে। হ্যাঁ, এখন দুই একজন সমন্বয়ক চাঁদাবাজি করছেন, কিন্তু 100 চাঁদাবাজির মধ্যে 99.99টা করছে বিএনপি। আর ওই 0.9 এটা হয়তো বা 0.009 এটা করতে পারে সমন্বয়করা। 10,000 চাঁদাবাজির মধ্যে একটাই পাবেন সমন্বয়কদের, আর সবগুলো পাবেন বিএনপি। অতএব এমনকি এই যে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বিএনপি করছে, ধরা পড়ছে বিএনপির লোকজন। ডাকাতকে ছাত্রদল নেতার নেতৃত্বে সারিয়ে আনতে থানা ঘেরাও করা হচ্ছে। এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক যে ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে ছাড়িয়ে আনতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও। খবর গণমাধ্যমে। স্বেচ্ছাসেবক দলের নেতা ঢাকায়, পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতা পটুয়াখালীতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার, পদস্থগিত। কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা আটক। এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অতএব সেই বিএনপি যদি আন্দোলনে হুমকি দেয়, তাদেরকে তো ধরাশয়ী করতে হবে। এই বিএনপি আন্দোলনের হুমকি দেওয়ার সাহসটা পায় কিভাবে? যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে। এই দুর্বলতাটা ওভারকাম হবে। বিএনপির কথা থানা চলে। যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর, অভিযোগ এসেছে যে বিএনপির এক চাঁদাবাজকে ছেলেপান ধরে থানায় দিয়ে এসেছে, দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপি নেতারা যে তাকে ছাড়িয়ে এনেছে। এটা গণমাধ্যমে আসেনি। এরকম অনেক শত শত হাজার হাজার ঘটনা আছে যেগুলো গণমাধ্যমে আসে না, বিএনপির লোকজন থানা চালায়। এটা ডক্টর ইউনূস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন ততদিন থাকবেন, তারপর একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কাজটা করতে হলে পুলিশের উপর নিয়ন্ত্রণ, এমনকি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস না করতে পারেন, তাহলে তো ডক্টর ইউনূস ব্যর্থ। এই জন্য ডক্টর ইউনূস কি কারচুপি নির্বাচন করবেন? না, সুষ্ঠু নির্বাচন করতে হলেই তো পুলিশকে নিউট্রাল করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক শক্তিশালী করতে হবে। এটা কিভাবে করবেন? এতেই বিএনপিকে দমন করা লাগবে এক কথায়। কারণ এই সন্ত্রাস চাঁদাবাজিদের দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আর ডক্টর ইউনূস কি হাসিনা মার্কা নির্বাচন উপহার দিয়ে চলে যাবে? এই কলঙ্ক কি ডক্টর ইউনূস নেবেন শেষ বয়স শেষে? জীবনও না। অতএব ডক্টর ইউনূসকে প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে। এই জন্য সবকিছু ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা।
যেটা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা, এমনকি স্টারলিংকের সাথে চুক্তি, এরকম অনেক কিছু আপনার দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে। বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে, লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে। তখনই দেখবেন যে ডক্টর ইউনূস আরো শক্তিশালী হয়েছে। আর ডক্টর ইউনূস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন, এটা তার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার মূল ভিত্তি স্থাপন করবে। আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা এটা কোনো খায় শর্তে বলছি না, এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু, সেটা কিছুতেই ডিসেম্বর পর্যন্ত নয়, তার চাইতে বেশ বেশি, সেটা 2-3 বছরও হতে পারে। এটা একটা দিক, এটা হবে। আর একটা দিক হচ্ছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে, পুলিশের আইজিপি নিয়োগটা চমৎকার হয়েছে, বিএনপির লোকজন এটা পছন্দ করতে পারছে না। ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে, এটা খুঁজলে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে আত্মীয়তা কার নাই? সবাই আছে। আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না? আছে, 100% আছে। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না। পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এখন পুলিশের উপর ম্যাসিভ রাজনৈতিক প্রভাব আছে। থানাগুলো চালায় বিএনপি, বিএনপির লোকজনকে গ্রেপ্তার করলে চালান দেওয়া যায় না, বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, এর অর্থ হচ্ছে থানার উপর যে বিএনপির এই প্রভাবটা মুক্ত করা হবে। তখন সামনে দেখবেন অনেক কিছু। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। হ্যাঁ, ভার্চুয়ালি নেই, কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে, এটা থাকবে না, তার ইঙ্গিত। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, 5 আগস্ট আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাবিলাস, অন্ধ অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এর মানে সামনে এটা হবে না, এটা স্পষ্ট। এবং পুলিশের আরো কিছু দুর্বলতা ওভারকাম করার জন্য অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথমে হয়তো 1000 দেওয়া হবে শুধু ডিএমপিতে। 1000 জনশক্তি বাড়া মানে অনেক, তারা গ্রেপ্তার করতে পারবে। এরকম আরো কিছু বিষয় আসছে, যেগুলোর মধ্য দিয়ে ওই বিএনপির কথায় পুলিশ চলবে, এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। আর এই জায়গাটা সংকুচিত হলেই বিএনপি একটা ধরা খাবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, ডক্টর ইউনূসের ক্ষমতা আর টেকসই হবে, সাস্টেইনেবল হয়, প্রয়োজন মাফিক। আইজিপি বাহারুল আলম আরো বলেন, কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়টা যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভার যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। আমি বিশ্বাস করি যারা অন্যায় করেছেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন, আমার বিশ্বাস আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন। হ্যাঁ, এটা ঠিক, একটা অংশকে রিকনসিলিয়েশনের মধ্যে আনতে হবে। আইজিপি বলেন, আমাদের কাজ করতে হবে, অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আক্রমণটা করলে কারা করে? বিএনপি করে, আর ওই বাম করে। আওয়ামী লীগ তার আক্রমণ করতে আসে না। 2-1 জায়গায় আছে আওয়ামী লীগ তাদের নেতাদের ছাড়া, এটা বিচ্ছিন্ন করে না, কিন্তু বেসিক বা প্রাইম চাপটা পুলিশের উপর প্রয়োগ করে এখন বিএনপির কারণে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা তো সমাজ এবং এদেশের লোক, কিভাবে সমাজ স্থিরতা আসবে, কিভাবে আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে যাব? আমরা যদি আস্থা না আনতে পারি, আমাদের কেন কাজ করতে দিচ্ছেন না? এই তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পর এখন তো আর আবেগ তরিত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়। এই জায়গাটা দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে। হ্যাঁ, আমরাও সেটা বলি, কিন্তু বিএনপি এখানে আকামটা করছে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে পুলিশের উপর থেকে বিএনপির প্রভাব, বিএনপি নেতাদের ধমকে থানার ওসিরা চলবে, এটা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এটা আসবে, ডক্টর ইউনূস এই কাজ করবে, জুনের মধ্যে এটা প্রভাব দেখবেন। যে বিএনপির চাঁদাবাজদের ধরলে তখন বিএনপি নেতাদের ফোনে আর সারা হচ্ছে। আর এখন যেটা হয়, বিএনপি যাদেরকে বহিষ্কার করে শুধু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়, অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। আইজিপি আরো বলেন, শিল্প খাতে অস্থিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত। তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে, অন্তর্বর্তী সরকার। এখানে আমাদের মধ্যে আঘাত লেগেছে, যা সংক্ষুব্ধ তারা চাইছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও প্রশাসন ব্যর্থ হয়, কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ। এখন কারা সংক্ষুব্ধ, কারা বিএনপি সংক্ষুব্ধ? বিএনপি যে ব্যর্থ, আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ তো পলাতক। অতএব দেখেন, একটা সরকার পুলিশের সহায়তা ছাড়া বা পুলিশ কার্যকর থাকা ছাড়া টিকতে পারে না। এখন পুলিশ নিরপেক্ষ এবং কার্যকর হবে, এমনিতেই পুলিশ সংস্কার হবে। অনেক সংস্কার এই সরকারের পক্ষ থেকে বলেছে, অনেক সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের প্রয়োজন নেই, এছাড়াই সরকার করতে পারে। কিছু কিছু সংস্কারের সংলাপের প্রয়োজন আছে, সেটা করছে সংলাপ, তাদের কাছে এমসিকিউ পাঠাচ্ছে, আবার ডেকে মতামত নিবে, ব্যাখ্যা নিবে। তা পুলিশ নিরপেক্ষ হবে, জুনের মধ্যে এটা দৃশ্যমান হবে। এর যাত্রায় বিপুল মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপর প্রত্যেক বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন। শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণ কল্যাণ সভা, আরো নানান বিষয়ে কথা বলেন। যাই হোক দর্শক, মূল হচ্ছে এটাই যে পুলিশ নিউট্রালাইজ হতে পারে, বিএনপির প্রভাব থেকে পুলিশ বের হয়ে আসবে এবং ডক্টর ইউনূসের অর্থনৈতিক শক্তি জুন থেকে বাড়বে।
জাতিসংঘ মহাসচিব, চীন সফর, আরো নানান কিছু। এগুলো হচ্ছে প্রফেসর ইউনূসের ক্ষমতার টেকসই হওয়ার ইঙ্গিত। তখন বিএনপিও দেখবেন মিউ মিউ করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, এই সক্ষমতাও আপনাদের থাকবে না। এই জন্য বিএনপির সামনে রাস্তা একটাই, প্রফেসর ইউনূস সরকারকে সহযোগিতা করা, খুব দ্রুত সংস্কার কার্যক্রম যাতে হয় সেজন্য কোঅপারেট করা, তাহলে সংস্কার হবে, দ্রুত নির্বাচন হবে। বিশ্ব মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন, ইফতারের দৃশ্য আমরা দেখেছি। তবে এই সকল কিছুর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন। আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি, বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না, কতদিন হবে, এই সংস্কার আদৌ দরকার কিনা, নানান বক্তব্য, মত দ্বিমত, পার্থক্য কিন্তু আমরা দেখছি। এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে। তবে আন্তর্জাতিক মহল কি বলছেন? যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব, সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস, তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ, যদি উল্টা সাপোর্ট আসতো সেটা আবার নেগেটিভ হইতো। চলুন দেখি। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখন এই কথাটার মিনিংস কি? ধরেন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয়, ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করে, তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইউনূস পাবেন, অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে। জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করেছেন, সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা, তার অবস্থান এমনকি টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন। মহাসচিব বলছেন যে, আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই। আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি। তার মানে মহাসচিব কেন আসছে? ডক্টর ইউনূসকে সমর্থন দিতে। আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি, যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান। তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে। আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে, তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে। এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে, এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল, এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন, অল্প সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে, এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত, কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম 2026-এর জুন, আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার 2026-এর জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন। তো ঘুরে ফিরে আমরা যদি দেখি, তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে, 10টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, 6টি কমিশন সুপারিশ দিচ্ছে, নানান বক্তব্য। তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুইটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন, সংক্ষিপ্ত, বৃহৎ। আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে, তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে। ডক্টর ইউনূস এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন। ধরেন এই সংস্কারটা হইলো না, পরে দেখা গেল সিস্টেম হইলো না, বাংলাদেশ ঠিকমতো চললো না, তখন তিনি বলবেন, ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো, বিএনপি তো মানে নাই, নির্বাচনের লেগে তারা উড়া দিচ্ছে, রাজপথে আমার হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কেন সরকার ক্ষমাইতে হয়, নানান ধরনের বক্তব্য দিচ্ছে, সরকারের উপর চাপ প্রয়োগ করছে। সো টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া পড়বে। বিএনপি এটা নিয়ে একটু টেনশনে আছে, আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে। আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে, বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন, তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে, বিএনপি ওইটাও টেনশন করে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনালি যে খেলেন এটা প্রমাণিত। জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করলো। মহাসচিব আবার পাঞ্জাবি পরছে, একটা সাদা, দেখতে ভালোই লাগতেছিল। হ্যাঁ, ওনার জন্য অপেক্ষা করছিল রোহিঙ্গারা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মুসলিম জাতি গোষ্ঠী যদি থাকে এই রোহিঙ্গা, সত্যি অবহেলিত, নিজের দেশে অবহেলিত। আমাদের দেশে তো বুঝেনি, রিফিউজি হয়ে থাকা আর নিজের দেশে থাকা রাত দিন তফাৎ। এখানে তাদের নাই কর্মসংস্থান, নাই ভোটের অধিকার, একটা বস্তির মধ্যে থাকতে হয়, কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, যা সরকারি ভাতায় চলে, বিদেশ থেকে সাহায্য আসে চলে। এই সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্ধেক কাট করে দিছে। মাথা পিছু যদি $12 করে থাকে, সেখানে $6 নিয়ে আসছে। আবার সেটা তাদের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে মাঝখানে কি হইতে পারে 15 বছরের ইতিহাস বুঝা নেন, সোজা কথা।
জাতিসংঘের কাছে সবকিছুরই রিপোর্ট ছিল এবং এখানে একটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার অবস্থা, খাদ্য অভাব দেখা দিচ্ছে। জাতিসংঘের মহাসচিবকে পেয়ে তাদের ঈদের মতো খুশি, তাদের মনের মধ্যে ঈদের মতো খুশি। ওনাদেরকে কি তাদের দেশে পাঠাবে? হ্যাঁ, আরকান কি পাঠাই দিবে? আরকান মানে রাখাইন রাজ্য। হ্যাঁ, আগে আরকান ছিল। আমরা যখন ছোটবেলায় ক্লাস 2-3 পড়তাম তখন বইতে লেখা থাকতো, বইয়ের একটা পেজে ছিল এই আরকান ছেলে মেয়েদের ছবি, পিছনে পাহাড়, একটা গাছ, গাছের নিচে একটা আরকান ছেলে একটা আরকান মেয়ে বসে আছে এবং ওখানে প্রশ্ন থাকতো আরকান কোথায়? আমরা দেখতাম আরকান বারবার অঙ্গরাজ্য, তখন বার্মা বলা হইতো, যেটা এখন বলা হয় মিয়ানমার। হ্যাঁ, এই মিয়ানমার আমরা দেখতাম যে বারবার অঙ্গরাজ্য। তাদের ধর্ম কি? তাদের ধর্ম ইসলাম এবং তাদের নামও আমাদের নামের মতোই ছিল। আরকান একটা মুসলিম রাজ্য, সেটাই আমাদেরকে পড়ানো হইতো। ওই আরকান রাজ্যটাই হয়ে গেল পরে রাখাইন রাজ্য। এদের একটা ইতিহাস আছে, পুরনো ইতিহাস। অনেকে বলে না যে ভাই কি ব্যাপার, ওদের ভাষা আর চিটাগাংয়ের ভাষা এক কেন? একই তো, বুঝছেন? এই নাফ নদীটার মাঝখানে, ওই পারে তারা, এই পারে আমরা। কিন্তু তাদের রাখাইন রাজ্যটার সাথে মূল মিয়ানমারের সাথে যোগাযোগের রাস্তাটা খুব কম, যোগাযোগ কম, কারণ মাঝখানে না পাহাড় আর পাহাড়। কিন্তু এই রাখাইন রাজ্যের সাথে জড়িত নাফ নদী, নাফ নদীর সাথে জড়িত সমুদ্র। তার মানে তাদের সঙ্গে সমুদ্র আছে, আর দেশে সমুদ্র থাকে, তারা খুব স্বয়ং সম্পূর্ণ হয়। তেমনি তারা একটা টাইমে সওদাগরি ব্যবসায় স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছিল, সেটা 1400 সালের দিকে। ওইখানকার একজন সম্রাট ছিল, তার নাম ছিল নায়া নিকরা। হ্যাঁ, সম্রাট নায়া নিকরা। নায়া নিকরা ছিলেন একজন বৌদ্ধিস্ট, কিন্তু তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সুলতান জালাল মোহাম্মদ শাহ। জালাল মোহাম্মদ শাহ ছিলেন আমাদের যে টেকনাফ, কক্সবাজার, চিটাগাং এই এলাকার সুলতান। দুজনের ভালো একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই নায়ানিকরা যখন আক্রমণ হয়, মানে তার দেশে, মানে তৎকালীন আরকান রাজ্যের সম্রাটের উপর যখন আক্রমণ হয়, সে তার জীবন নিয়ে পালিয়ে চলে আসে সুলতান জালাল মোহাম্মদ শাহ এখানে, মানে চিটাগাংয়ে চলে আসে এবং এই চিটাগাংয়ে সে 24 বছর থাকে। 1406 সাল থেকে 24 বছর। 24 বছরের পর একটা ঘটনা ঘটায় সুলতান জালাল মোহাম্মদ শাহর সহযোগিতায়। জালাল মোহাম্মদ শাহ তার হাতি, ঘোড়া, সৈন্য সমস্ত সবকিছু তাকে দিয়ে দেয়। সে আবার আরকান রাজ্য আক্রমণ করে এবং বৌদ্ধিস্ট যে সম্রাট ছিল তাকে হত্যা করে আবার আরকান রাজ্য দখল করে। কিন্তু তার সঙ্গে ছিল কারা? বাংলার সৈনিকরা, বাংলার সুলতান জালাল শাহর সৈনিকরা ছিল। এই সৈনিকদের মধ্যে অনেকেই তখন ওই আরকান রাজ্যে থেকে যায় এবং নায়কান ঘোষণা করে যে যারা তোমরা থাকতে চাও এখানে থাকতে পারো। অনেকে অপশন নিয়ে ওই আরকান রাজ্যে থেকে যায় এবং তাদের মা বাবাকে, আত্মীয় স্বজনকে চিটাগাং থেকে আজকে রাখাইন রাজ্যে চলে যায়। তারা সবাইকে নিয়ে যায় এবং এইভাবে তারা বংশ বৃদ্ধি করতে করতে ওইখানে একটা বিশাল জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী গড়ে উঠে। তারাই হচ্ছে এই রোহিঙ্গা। এই রোহিঙ্গা তারাই। কিন্তু ওই যে বৌদ্ধিস্টদের সঙ্গে তাদের যে পূর্বের শত্রুতা, এটা কিন্তু থাইকাই যায় এবং ওই বৌদ্ধিস্টরা মনে করে যে তোমরা তো বাংলাদেশ, মানে তৎকালীন বাংলার সুলতান জালাল শাহর ওইখান থেকে আসছো, সুলতান জালাল মোহাম্মদ শাহ দেশের মানুষ, তোমরা তোমাদের দেশে চলে যাও, তোমরা আমাদের দেশে থাকতে পারবে না। এভাবেই কিন্তু চলতে থাকে। এর মধ্যে ব্রিটিশ চলে আসে। ব্রিটিশ তো শাসন করে পুরা ভারতবর্ষ এবং এই রাখাইন রাজ্য সহকারে, বাংলাদেশ সহকারে। কিন্তু তারা একটা টাইমে চলে যায়। চলে যাওয়ার পর এই বার্মা খুব পপুলার হয়ে ওঠে আমাদের কাছে। আমরা এখন যেমন লন্ডনে যাই, তখন সবাই বার্মা যাইতো এবং আমাদের সিনেমাতেও কিন্তু বার্মার কথা উঠে আসতো। অনেক গানও আছে কিন্তু, মেরা পিয়া গিয়া রেঙ্গুন, আছে কিয়া টেলিফোন, এরকম গান আছে না? ওই রেঙ্গুন হচ্ছে তৎকালীন বার্মার রাজধানী, মানে বার্মার অঙ্গরাজ্য আরকান। ওই আরকান কিন্তু এখন রাখাইন রাজ্য। কিন্তু রাখাইন রাজ্যের সাথে মূল বার্মা বা মিয়ানমারের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, কারণ এই বৌদ্ধিস্টরা এই মুসলমানদেরকে দেখতে পারতো না এবং বারবার অত্যাচার করতো, তাদের বাড়িঘর দখল করতো এবং ওদের পৈতৃক ভিটা থেকে তারাইয়া বাংলাদেশে পাঠায় দিল, বললো ওইটাই তোমাদের দেশ, ওইখানেই তোমরা যাও। কারণ ওরা এই দেশ থেকেই একটা টাইম ওইখানে গেছিল, ওইটা ওরা ভুলে নাই। দেখেন, আমরা জানি বৌদ্ধিস্টরা কখনো কোনো প্রাণী হত্যা করে না, পিঁপড়া পর্যন্ত মারে না, অথচ ওই বৌদ্ধিস্টদেরকে আমরা দেখছি রোহিঙ্গাদের বাড়ি ঘর পোড়াইতে, অত্যাচার করতে, মা বোনের উপরে। মনে করে দেখেন, ওই টাইমে শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল। শেখ রেহানার কথা মনে আছে আপনাদের? শেখ রেহানা বলছিল যে আবা তুমি 17-18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, এই 5-6 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবা না? দেখছেন, সেই কথা রাখতে যায় তাদেরকে এই দেশে ইন করতে দেয় কারা?
আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। এবং ওনার আরেকটা মনে মনে নিয়ম ছিল যে এদেরকে যদি আশ্রয় দেই সারা বিশ্ব দেখবে যে আরে বাংলা কি মহান দেশ, কি মহান নেতা শেখ হাসিনা, এবং একটা নোবেল পুরস্কার দিতে পারে। এই ব্যাপারে অনেক লবিং করা হয়েছিল, অনেক টাকা খরচ করা হয়েছিল। এর মধ্যে আমরা এগুলো যাই না গেছি, যাই হোক ওইটা আমার কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে এই রোহিঙ্গারা যে ঠাইকা গেল আমাদের এখানে, এবং ডে বাই ডে এরা বাড়তেছে, বাড়তে বাড়তে 8 লক্ষ থেকে এখন 12 লক্ষের উপরে, অফিসিয়াল 12 লক্ষ বলে, আমার তো মনে হয় 13, 14, 15 হয়ে যাবে। প্রতি বছর 30 থেকে 35 হাজার শিশু জন্ম নেয়। ওরা কোনো জন্ম নিয়ন্ত্রণ মানে না, এগুলো মানতে চায় না। ওদের ধারণা যে যত মানুষ জন্ম দিব আল্লাহর কাছে সওয়াব পাবো। এবং তাদের ভিতরে আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে যে এই দেশে যারা জন্ম নিবে এই মাটিতে, তাদের ওসিলা আমরা নাগরিকত্ব পাওয়া যাব, এই দেশে জন্ম নিলে তারা নাগরিকত্ব পাবে, এরকম একটা দাবি তারা তুলবে। এরকম কিছু ভাবা হয়, কিন্তু নাও হইতে পারে। আজকের সম্মেলনে বা আজকের যে ইফতার পার্টিতে যেটা দেখা গেল, তারা কিন্তু তাদের দেশে ফেরত যাইতে চায়, তাদের ভিটা বাড়ি সবকিছু রাইখা আসছে, তাদের সেই ভিটা বাড়িতে তারা যাইতে চায়। এবং মহাসচিবের কাছে তারা আকুতি জানাইছে, ইংরেজিতে সবকিছু লেখা নিয়ে আসছে, প্লেকার্ড। তারা বলছে আমরা আমাদের দেশে ফেরত যাইতে চাই। জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিটাগাং ভাষায় ভাষণ দিছে, চিটাগাং ভাষায় তাদের বুঝাইছে তোমাদের যাওয়ার ব্যাপারে আমরা চিন্তা করতেছি, কিন্তু বর্তমানে তোমরা যেন আরো ভালোভাবে থাকতে পারো, সুখে শান্তিতে থাকতে পারো, এই জন্যই আমরা এখানে আসছি। সো তোমরা চিন্তা করো না, জাতিসংঘ এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, পুরো বাংলাদেশের মানুষ তোমাদের পাশে আছে। তারা সবাই খুশি। আসলে মানুষ তো, তাই না? এক দেশের মানুষ আরেক দেশে এসে থাইকা গেছে, এবং এই থাইকা যাইতে যাইতে একটা বিপদ আছে ভাই। হ্যাঁ, একটা বিস্ফোরা হয়ে যাইতে পারে ভবিষ্যতে, ফিউচারে। কল্পনা করে দেখেন, ইতিহাস ঘাটলে কি দেখা যায়। এই যে ইসরায়েল থেকে একদল শরণার্থী ফিলিস্তিনিতে গাজাতে আইসা, ফিলিস্তিনের গাজাতে আইসা আশ্রয় চাইছিল, গাধার উপরে মালপত্র নিয়ে, বুঝছেন, মরুভূমি পার হইয়া ফিলিস্তিনিতে ঢুকা যায়। এবং তারা এসে বলছিল ইসরায়েলে আমাদের উপর অত্যাচার হয়, আমরা গরিব মানুষ, কোথায় যাবো, আমরা তোমাদের এখানে থাকতে চাই। গাজাতে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে 200 বছর আগে। 200 বছর পর আইসা তারা নিজেরাই বলতেছে গাজা আমাদের, ইসরায়েল দাবি করতেছে, এটা নিয়ে মহাযুদ্ধ চলতেছে। কেমন করছেন? ঠিক তেমনি যদি কোনো ভবিষ্যতে রোহিঙ্গারা যদি বলে কক্সবাজার, চিটাগাং, টেকনাফ সব আমাদের, কারণ এখানেই তো আমাদের জন্ম। নেক্সট জেনারেশন এসে বলতে পারে না ভাই, নেক্সট জেনারেশন তো দাঁড়ায় গেছে। প্রতি বছরে যদি 30-35 হাজার শিশুর জন্ম নেয়, চিন্তা করেন আগামী 10 বছরের পরে তারা সবাই যুবক, তাই না? এই দেশের লক্ষ লক্ষ থেকে কোটিতে গিয়া পৌঁছায় যাইতে পারে, তখন কিভাবে ঠেকাবেন? সেই ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূস স্যারের মাথায় আছে বলেই কিন্তু রাখাইন রাজ্যের সাথে একটা সম্পর্ক করতে চাচ্ছে। আবার এদিকে একটা বিরাট প্রবলেম আছে, এই যে চীন কিন্তু বার্মা মানে মিয়ানমারকে খুব সাপোর্ট করে, এখন থেকে না, কিন্তু অতীতের ইতিহাস ঘাইটা দেখেন, অনেক আগে থেকেই কিন্তু সাপোর্ট করে। এখন চীনকে বুঝাইতে হবে, 26 তারিখে ইউনূস স্যার যাচ্ছে, চীনকেও বুঝাবে। এদিক দিয়ে কিন্তু ভারতকেও বুঝাইতে হবে, ভারতের সাপোর্টও লাগবে। ভারত কিন্তু একবার ওই যে নায়িকাকে পাঠাইছিল, প্রিয়াঙ্কা চোপড়া, খেয়াল আছে? এই যে রোহিঙ্গাদের এখানে গেছিল, ফটো সেশন করছে, দেখাইছে তাদেরও সাপোর্ট আছে। বাস্তবিক তাদের কোনো সাপোর্ট ছিল না। এর মধ্যে আমরা সবাই জেনে গেছি রাখাইন রাজ্যে কিন্তু স্বাধীনতা চায়, তাদেরও কিন্তু বুঝছেন মুক্তিযোদ্ধা আছে, তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে। এবং অরিজিনাল মিয়ানমারের সাথে কিন্তু রাখাইন রাজ্যের বর্তমানে কিন্তু সম্পর্ক নাই। একেবারে মাঝখানে সব পাহাড়, তো এই পাহাড়ি এলাকায় মুক্তিযুদ্ধ চলতেছে। ওদের এখানে খাদ্য অভাব দেখা দিতে পারে। ওদের একটাই রাস্তা, আমাদের এই নাফ নদী হয়ে খাদ্য পৌঁছানো। আর এই খাদ্য পাঠাইতে গেলে কিন্তু ভারতেরও অনুমতি লাগবে, চীনেরও অনুমতি লাগবে, এবং পাশাপাশি সব দেশে জাতিসংঘের অনুমতি লাগবে। কারণ কি জানেন? কোনো একদিন এই মিয়ানমার সরকার বলতে পারে যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে এই রাখাইন রাজ্য, বাংলাদেশ হেল্প করছে, বাংলাদেশের সাহায্য করে ছিনিয়ে নিয়ে গেছে, এরকম অভিযোগ তুলতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আন্তর্জাতিক রাজনীতিটা ভালো করে বুঝে, যার জন্য এই যে আজকে ইফতার পার্টি এবং জাতিসংঘের সাথে বৈশা, চীনের সাথে বৈশা, এবং ভারতের সাথেও বসা হবে সামনে 2-1 মাসের মধ্যে বৈশা, এদের দেশে পাঠানো এবং রাখাইন রাজ্যে খাদ্যশস্য পাঠানো যাবে কিনা, তাদের কোনো হেল্প করবে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিবে। বুঝা নিয়েন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুধু বর্তমান নিয়ে চিন্তা করে না, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, 50 বছর পর কি হইতে পারে সেটা নিয়ে চিন্তা করে, এবং সেটা নিয়েই উনি আগাচ্ছে। আমরা তো এখন অনেকেই বর্তমান সরকারের সাপোর্ট দিচ্ছি না, শুধু জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন, জুন মাস, তারপরে বাংলার জনগণ বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের জন্য কি চাচ্ছে, কি করতে যাচ্ছে, সবাই বুঝতে পারবে। এবং আমি আজকে বইলা যাই, আপনারা লেখা রাখেন,
প্রতিটি দল, বাংলার প্রতিটি মানুষ চাইবে যে ভাই আগে সংস্কার, আগে দেশের উন্নতি, পরে নির্বাচন। তা বলে কি নির্বাচন পিছাই দিয়ে 5 বছর না, 6 মাস পিছাইতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের কি মতামত জানাবেন। আমরা চাই দেশের ভালো, কোন দলের ভালো, কোন মানুষের ভালো, এরকম কিছু চাই না। দেশের মঙ্গল কামনা করি। সবার জন্য সবাই দোয়া করবেন। অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বমরল বলেন, কিন্তু কাগজে কলমে কিন্তু বিশ্বমরল জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। যদিও এই মরল সম্পর্কে অনেক ধরনের প্রবাদ বাক্য আছে বাজারে, যে উনি মরল কিন্তু উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। উনি একটা পদ নিয়ে বসে আছেন। বিভিন্ন ইউরোপিয়ান দেশে যেমন রাজা থাকেন, যেমন আমাদের সুইডেনে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, বাট রাজা আছেন, রাজার কোনো কাজ নেই। যেমনটি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিরও এমন কোনো কাজ নেই, প্রধানমন্ত্রী দেশ চালান। তেমনি জাতিসংঘ এর যে মহাসচিব, এটা বিরাট একটা পোস্ট। বন্ধুরা, ওনার অনেক ক্ষমতা, উনি সেই ক্ষমতা কতটুকু কাজে লাগাতে পারেন বা কতটুকু কাজে লাগাবেন সেটা তর্ক সাপেক্ষ। ওনার ক্ষমতা আছে, উনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন, এমনিতেই নন। আর যে কোনো মানুষ তো আর জাতিসংঘের মহাসচিব হতে পারে না। উনি জানেন, আপনারা, এই অ্যান্টোনিও গুতেরেস একসময় পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং উনি বেশ সমাদৃত। এর আগে বান কি মুন ছিলেন, তারাও খুব সমাদৃত ছিলেন। ওনাদের একটা সম্মান আছে, ওনাদের কথার একটা দাম আছে। যতই আমরা বলি না কেন যে নখদন্তহীন বাঘ বা সিংহ, কিন্তু তারপরেও সিংহ। উনি বিশ্ব মরল না হলেও বিশ্বে তার একটা প্রভাব আছে। সেই গুতেরেস এসেছেন আমাদের দেশে, আতিথেয়তা গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি আজকে রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছেন, আপনারা দেখেন, সুন্দর পাঞ্জাবি পরে। কারণ উনি বারে বারেই বলছিলেন যে আমি সব ধর্মকেই, সব কালচারকেই সম্মান করি। সেই সম্মানের প্রদর্শন হিসাবেই উনি কিন্তু পাঞ্জাবি পরে আজকে গেছেন এবং উনি ইফতারি করেছেন। এবং শোনা কথা আমি জানি না সত্যবত্তা, আগে শুনেছিলাম উনি নাকি রোজাও রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব রোজা রেখেছেন, নিজেই বলেছেন, ওখানে মিটিং করেছেন। সেটা মুখ্য বিষয় না। এর আগে ডক্টর ইউনূসের সাথে ওনার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেখানে কথা উঠেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের এই সংস্কার নিয়ে। সেখানে এই বিশ্বমরল বা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলে গেছেন বা বলে দিয়েছেন যে আপনি সংস্কার কাজের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে। কথাটা মার্ক করবেন, আপনার সংস্কার কার্যাদির সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। এখন জাতিসংঘের সমর্থন থাকা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। এতে করে কি ইঙ্গিত করে? এতে করে এটা ইঙ্গিত করে না যে জাতিসংঘ চাইছে আপনারা সংস্কার করুন, আপনারা সংস্কার করতে যেয়ে যদি ইলেকশন পিছিয়ে দেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। মানে একটা বিরাট শক্তি ইউনূস সাহেবের মাথার উপরে হাত রেখে দিল। এটা আপনারা যেভাবেই নেন, যেই বলুন না কেন যে জাতিসংঘের মহাসচিব বললেই হবে কিনা, উনি কে, উনার তো কোনো ক্ষমতাই নাই, উনি তো নামমাত্র মহাসচিব। উনি কি কাজ করতে পারছে, কোন দেশের যুদ্ধ কমাইতে পারছে, কোথায় কি করতে পারছে, এগুলো বলতে পারেন। তারপরেও উনি কিন্তু সিংহ। না থাকুক ওনার নখ, না থাকুক ওনার দন্ত, বাট উনি সিংহ। উনি যে বার্তাটা আজকে দিয়েছেন এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। কারণ উনি যদি বলে যেতেন যে দেখুন আপনি সংস্কার বাদ দিন, আপনি ইলেকশন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে আপনি আপনার মতো সম্মান নিয়ে চলে যান, তাহলে কিন্তু ডক্টর ইউনূস হয়তো বা একটু বিপাকে পড়তেন, ভাবতেন যে না, আমার তো একটা সমর্থনই কেউ করে না, আমাকে জাতিসংঘই সমর্থন করছে না। জাতিসংঘের একটা ভূমিকা যে আমাদের দেশে আছে সেটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন, যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার ফলকেন টুর্ক আসছিল। উনি এসে আমাদের যে বিগত আন্দোলনের সময় কি কি ঘটেছে, যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, এগুলোর মানবাধিকার সংস্থা থেকে ফলকেন টুর্ক নিজে এসে এখানে জরিপ করে গেছেন এবং উনি একটা রিপোর্ট দিয়েছেন। আমরা ওই রিপোর্ট নিয়ে তো আপনারা খুব আলোচনা করছেন যে জাতিসংঘ বলেছে এটা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে, তার মানে জাতিসংঘকে আমাদের দাম দিতেই হবে। জাতিসংঘের একজন হাই কমিশনার, মানে উনি হলেন মানবাধিকার সংস্থার হাই কমিশনার, ওনার কথাকে যদি আমরা দাম দেই তাহলে ওই সংস্থার সর্বোচ্চ পদে যিনি বসে আছেন, যিনি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তার কথায় কেন আমরা দাম দেবো না? অবশ্যই দিতে হবে। এই কথাটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু বুঝতে হবে আপনাদের, অনেক কিছু ভাবতে হবে আপনাদের, যে দেশ কোন দিকে যাচ্ছে। ইউনূস সরকার কার আশীর্বাদে এখানে বসে আছে? ইউনূস সরকার কতদিন এখানে বসে থাকবে? যদি অনেক জনগণ বলছে, বিভিন্ন কমেন্টে গিয়ে দেখবেন একটা গ্রুপ বলছেন যে ইউনূস সরকার 5 বছর থাকুক, 10 বছর থাকুক, আমরা এমন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক এর আগে পাইনি। আজকেও উনি যখন চিটাগংয়ে বক্তৃতা করছিলেন কক্সবাজারকে নিয়ে যে কি সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, এগুলো যে কোনো একজন সাধারণ মানুষের মনে গেঁথে যাবে বন্ধুরা। সেই লবণ নিয়ে, ট্যুরিজম নিয়ে,
তারপরে বিভিন্ন ব্যাপার নিয়ে উনি তার আঞ্চলিক ভাষায় যে বক্তৃতাটা দিয়েছেন সেটা বক্তৃতা মনে হয়নি, মনে হয়েছে যে এই সরকারের সাথে জনগণের একটা ইন্টারাকশন, সরকার কত কাছের মানুষ। বারবারই উনি বলছিলেন যে আপনারা কোনো একটা প্রস্তাব নিয়ে আসুন, আপনারা হসপিটাল করুন, শুরু করুন, আপনারা যে কোনো ব্যাপারে সাহায্যের জন্য আমাদের কাছে আসুন, আপনারা কোনো সরকার কোনো কিছু করে দেবে না। এবং হসপিটাল নিয়ে যে উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সরকারি হসপিটাল করে লাভ কি, ওখানে ডাক্তার নাই, ইনস্ট্রুমেন্টস নাই, সেবা নাই, খামাখা টাকা পয়সা যাচ্ছে, আপনারা প্রাইভেটলি করেন। এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলেছেন, সেটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন, জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘ পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামই পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যায়। আমরা যেভাবেই বলি উনি কোন ক্ষমতায় বসে আছেন, উনি কাকে দিয়ে বসিয়েছেন, কে তাকে বসিয়েছে, সেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। এখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল চলে গেছে। এখন যেহেতু বিশ্বের বড় বড় নেতারাও তাকে সাপোর্ট করছে এবং জাতিসংঘ তাকে সাপোর্ট করছে, তখন আমাদের ধরে নিতেই হবে যে প্রফেসর ইউনূসের গদি আস্তে আস্তে শক্ত হচ্ছে। আরেকটা বড় কথা হলো উনি কবে নির্বাচন দেবেন, সেটা কি পূর্ণ সংস্কার করে দেবেন। উনি বলেছেন যদি পূর্ণ সংস্কার করতে যাই তাহলে 26 জুন জুলাইয়ের আগে আমাদের নির্বাচন দেওয়া সম্ভব নয়। এটা বলেছেন শফিক সাহেব, ওনার যে প্রেস সচিবের কথা, মানে ওনারই কথা। আর যদি আপনারা অর্ধেক সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। এদিকে বিভিন্ন পার্টিরা বলছেন, বিভিন্ন দলরা বলছেন যে আপনি রোড ম্যাপ দিন। আমার মনে হয় এখন রোড ম্যাপও চলে আসবে, যেহেতু এই যে মহাসচিব মহোদয় এসছেন, ওনার সাথে কথার পর প্রফেসর ইউনূসের প্ল্যানিংগুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে দেখতে পাবো উনি কোন পথে চলছেন। উনি কি ডিসেম্বরে ইলেকশন দিবেন না জুন 26-এ দিবেন, সবকিছু ডিপেন্ড করবে সামগ্রিক পরিস্থিতির উপর। আমরা চিৎকার করলেও কোনো লাভ নেই, আমরা বললেও কোনো লাভ হবে না। উনি একটা এইম নিয়ে, একটা গোল নিয়ে উনি যাচ্ছেন এবং সেই গোলে যাওয়ার সময় সে যে বলটা নিয়ে যাচ্ছেন তার যে আশেপাশের খেলোয়াড়রা সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, এটা আপনাদের ভাবতে হবে। কারণ আমি বারবারই বলি জাতিসংঘের মহাসচিব ফেলনা কোনো মানুষ নয় এবং ফেলনা কোনো পোস্ট নয়। উনি যখন আজকে বলে গেছেন যে আমরা আপনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি, এর মানে বিশ্বই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছেন। এই সমর্থনের জোরে উনি কি ওনার ক্ষমতা দখল করে বসে থাকবেন, নাকি উনি সময় মতো ইলেকশন দিয়ে চলে যাবেন, সেটা সময় বলে দেবে। তবে একটা কথা ঠিক, উনি কিন্তু ওনার কথায় বারে বারে বোঝাতে চাইছেন যে আমি ক্ষমতা দখল করার জন্য বসে থাকিনি বা আরেকটা 111 এই দেশে হবে না। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো? তাহলে আসেন দেখি, আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো। এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতে। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম, এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই। আমাদের আমদানি করতে হয়। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে।
রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে? আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল, সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো, সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালানো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হলো 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধা শহীদদের সাথে। সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে। সেই মহাজীবন, যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে, যে মহাজীবন বিপ্লবের মাঠে, বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও। আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও, ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও। এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ করে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই, এই রেগুলেশন গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য। আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি। কি কি? HIV, সিফিলিস, হেপাটাইটিস সি আর বি এর টেস্ট হবে। বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। সে ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে। ডাক্তার এসে কবে এই এদিকে আসো, সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো। হ্যাঁ ভাইয়া, দেখেন সারা দুনিয়ায় কিরকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরার সময়। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি, তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে। শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না, সারা দুনিয়া ছড়ায় যাবে। এটা পত্রিকায় ফিচার লেখা হবে। সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না, 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো। আমি তো খুশি, আপনারাও খুশি, না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ। তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।